Hello guys, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 11 subject English. এই 11 ক্লাসেরই কিন্তু সাবজেক্ট ইংলিশেরই কিন্তু আজকে শেয়ার করব গ্রামাটিক্যাল পার্ট থেকে, অর্থাৎ যেটা নাকি তোমাদের ফার্স্ট সেমিস্টার তথা সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারের মধ্যেই কিন্তু আসবে। সেটা হচ্ছে টেন্স। আগে শেয়ার করেছি প্রিপোজিশন, আজকে কিন্তু শেয়ার করব কি না টেন্স। এই টেন্স শেয়ার করার আগে বলবো যে টেন্স এরকমভাবে আসবে না যে ধরো একটা সেন্টেন্স বললো আমি ভাত খাই, এর টেন্স কী হবে এটা লেখো, অর্থাৎ কোন টেন্স কীভাবে লিখতে হবে এটা লেখো, কিন্তু এইভাবে কিন্তু এই কোশ্চেনগুলো আসবে না। এই কোশ্চেনগুলো আসবে কীভাবে না, কিছু আসবে এমসিকিউ, কিছু আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উপরে বেস করে কিন্তু কোশ্চেনটা আসবে। কিভাবে না, এগুলো আসবে টোটালটাই কিন্তু টেক্সচুয়াল গ্রামার থেকে, অর্থাৎ টেক্সটের মধ্যে থেকে কিন্তু আসবে। তাই আমরা টেক্সটের মধ্যে যে কটা আছে সে কটা তো মুখস্থ তো করবই, বাট মুখস্থ করে তো আমাদের এই 11 চলবে কিন্তু 12 চলবে না। তাই আমি বলবো যে আমরা ও কটা মুখস্থ করার সাথে সাথে, অর্থাৎ লাইন তুলে যে কটা টেন্স দেবে সে কটা করার সাথে সাথে কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে টেন্স যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে কী হবে, তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে এটা জানা যাবে না, অর্থাৎ সেটা জাস্ট মুখস্থ বিদ্যা হয়ে যাবে। কেমনভাবে, ওই বিদ্যাটাকে কি করলাম, এই বহন করে গেলাম, বাহন আর করলাম না। তাই আমি বলবো এই বিদ্যাটাকে আমরা বাহন করব, নট বহন করব। তাহলে আমরা বহন করব না, কিন্তু কি করব, বাহন করব। তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের টেন্সটা একটু জেনে নিলেই কিন্তু আমাদের সবচেয়ে সুবিধা হবে। তো তোমরা সবাই টেন্স জানো, কিন্তু দেখো এই জানা সত্ত্বেও কোনো কোনো জায়গায় কিন্তু একটু ভুলভ্রান্তি থেকেই যায়, আর এই ভুলভ্রান্তি থেকেই কিন্তু সব সমস্যাটা বেশি এসে যায়। তাই আমরা টেক্সচুয়াল যেগুলো আসবে লাইন তুলে গ্রামার, অর্থাৎ টেন্স করতে দেবে, অর্থাৎ কীরকমভাবে দেবে, দেবে হচ্ছে এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ মানে কোন উত্তরটা সঠিক হবে সেটা বসাতে হবে। আর টোটালটাই তো ওএমআর শিটের মধ্যে দিয়ে পরীক্ষা হবে, তোমরা জানো। তো এই এমসিকিউ এটা তো দেবেই, আর কি করবে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তাহলে তোমায় জানতে হবে। তাহলে আমরা যদি টেন্সটা সঠিকভাবে নাই জানি তাহলে তো আমরা করতেই পারবো না। তাই আমাদের টেন্সটাকে সঠিকভাবে জানতে হবে। এই সঠিক পদ্ধতিতে টেন্সটাকে জেনে নিলে আমাদের আর কোনো সমস্যা আসবে বলে মনে হয় না। তাই এই সমস্যাটাকে দূর করতে হলে আমাদের কী করতে হবে, একটু টেন্স জানতে হবে। তো কোন কোন জায়গা থেকে আসবে, সব জায়গা থেকে কিন্তু আসবে না, তবে মোটামুটি ধরে নিতে পারো 90% জায়গা থেকে আসবে। তো 90% জায়গাটা কি, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই যে তিনটে টেন্স, অর্থাৎ ক্রিয়া সম্পূর্ণ হওয়ার যে তিনটে সময়, এই সময়টার মধ্যে থেকে কিন্তু টেন্স আসবে। কিন্তু এখানে আমায় বুঝে নিতে হবে, বা আমাদের সকলকে বুঝে নিতে হবে, প্রত্যেকটা টেন্সেরই, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচারই প্রত্যেকটার কিন্তু 4টে করে রয়েছে। অর্থাৎ কি, ধরো প্রেজেন্টে যদি আসবে, তো প্রেজেন্টের কী কী আসবে আমি এখানে শেয়ার করছি। দেখো এখানে আমি লিখেছি যে প্রেজেন্টে সিম্পল প্রেজেন্ট আসবে, সিম্পল প্রেজেন্ট আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আসবে, প্রেজেন্ট পারফেক্ট আসবে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আসবে, আর সিম্পল পাস্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস, আর কিছু আসবে কি ফিউচার টেন্সে, আর কিছু মডালস অ্যান্ড অক্সিলারিজ থেকে কিন্তু এগুলো আসবে। তাই আমরা যদি সঠিকভাবে এটা জেনে নিই তাহলে আমাদের আর কোনো সমস্যা হবার কথা না। এই সমস্যা থেকে দূর মানে সমস্যাটাকে দূর করতে গেলে আমাদের কী করতে হবে, টেন্সটাকে একটু জেনে নিতে হবে। তো দেখো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় যেটা, সেই সময়টাকে আমরা বলবো টেন্স। এই টেন্সটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারবো। এই 3টে ভাগে ভাগ করলে কী হবে না, আমাদের কিন্তু এই টেন্সের সমস্যাটা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। আর সম্পূর্ণরূপে যেই দূর হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের আর কোনোরূপ সমস্যা আসবে না। তো এই কোনোরূপ সমস্যা যাতে না আসে সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদের কিন্তু একটু টেন্সটা জেনে নিতেই হবে। আর একটু যদি জেনে নিই তাহলে আমাদের কোনো সমস্যাই কিন্তু আর ছুঁতে পারবে না। তাই আমরা কি করব, এখান থেকে কিন্তু নম্বর প্রচুর আসবে না, নম্বরটা অল্পই আসবে, কিন্তু সেই অল্প নাম্বার আসুক, কিন্তু সেই অল্প নাম্বারের মধ্যে কিন্তু আমাদের জায়গাটা করে নিতে হবে। অর্থাৎ যারা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো তাদের কিন্তু একটু ভালোভাবেই শিখতে হবে। আর যদি না শেখা যায় তাহলে কী হবে, তাহলে কিন্তু সমস্যাটা আমাদের এসেই যায়। তো সেই সমস্যা যাতে দূর করা না যায়, অর্থাৎ দূর করতে গেলে আমাদের কী কী করতে হবে, অর্থাৎ করতে হবে কি, আমাদের এই টেন্সগুলো সম্পর্কে একটু জানতে হবে। তো দেখো আমরা যদি একটা টেন্স থেকে কিন্তু, দেখো একটা টেন্স থেকে কিন্তু প্রেজেন্টের সমস্ত পার্টটাই করা যেতে পারে। কেমনভাবে, দেখো কীরকমভাবে, দেখো আমি কতগুলো ছোট্ট ছোট্ট মানে একদম ছোট্ট ছোট্ট উদাহরণের মধ্যে দিয়ে বলি। দেখো যদি লিখি যে একটা টেন্স দিল, এই টেন্সটাকে তোমাদের করতে হবে কি, একটা টেন্স দিল, আই ইট
রাইস, এই যে আই ইট রাইস এটা কী দিয়েছে, এইটা থেকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো আই ইট রাইস এর পাশাপাশি যদি লেখো যে মাই ফাদার ইটস রাইস, তাহলে মাই ফাদার ইটস রাইস। দেখো এই যে মাই ফাদার ইটস রাইস, এটাও যেমন একটা সেন্টেন্স, এটাও তেমনি, এটাও ধরো এক নম্বরই যে একটা সেন্টেন্স। তো দেখো এইখানটায় আমাদের বুঝতে হবে, দেখি বুঝতে হবে যে আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা জিনিস সবচেয়ে ভালো করে জানতে হবে। সেই জিনিসটা কি না, এখানে দেখো আই ইট রাইস লিখেছি আর এখানে লিখেছো মাই ফাদার ইটস রাইস লিখেছি, এইটা একটু শিখতে হবে। দেখো এই যে ইটসটা লিখেছি কেন, ইটসটা লিখেছি যে হোয়েন দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উই ইউজ এস আর ইয়েস উইথ দ্য ভার্ব, এটা এই জন্য এখানে কী লিখেছি, ইটস লিখেছি। তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সম্পর্কে একটু জানতে হবে। এই পার্সন আর নাম্বার সম্পর্কে না জানলে আমাদের কিন্তু এই ভোগান্তিটা ভুগতেই হবে। তারপর দেখো ওখানে কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেই জন্যই কিন্তু চেঞ্জ হয়নি। তো এইটা থেকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে কিন্তু আমাদের কি করতে হবে, এইখান থেকে আমাদের আরও তিনটে করতে হবে। একটা কন্টিনিউয়াস করতে হবে, একটা পারফেক্ট করতে হবে, একটা পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তো দেখো এই একটা থেকে আমাদের 4টে করা শিখতে হবে, বা 3টে করা শিখতে হবে, বা 5টা 6টা করা শিখতে হবে, পুরোটাই করা যেতে পারে। তো দেখো এখানে যদি আমি একটা দিয়ে 5টা করতে পারি, আমাদের রয়েছে দেখো প্রেজেন্টের 4টে আর পাস্টে 2টো রয়েছে, এই কটা কিন্তু আমরা এখান থেকে হামেশাই করে নিতে পারবো। তাহলে দেখো এই কটাকে করতে গেলে আমাদের কি জানতে হবে, আমাদের অ্যাম ইজ আর এর ব্যবহার জানতে হবে। এই অ্যাম ইজ আর এই ব্যবহারটা যদি না জানি তাহলে কিন্তু আমাদের সমস্যাটা থেকেই যাবে। তাহলে অ্যাম কোথায় বসে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে অ্যাম বসে। ইজ কোথায় বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ বসে। আর এক্সেপ্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উই ইউজ আর, এটা আমরা জানি। আর কি এর সাথে জানতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাকে ভালো করে জানতে হবে। তো এই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারটাকে যদি ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমরা ওই ভার্বের সঙ্গে এস বা ইএস কিন্তু যোগ করতে পারবো না। তাই এস বা ইএস যোগ করতে গেলেই আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ওই পার্সন অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাকে জানতে হবে। তো একদম গোদা বাংলায় ধরো না, যে গোদা বাংলায় মানে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্টস, তো সিবিএসসি আইসিএসসি বোর্ডের স্টুডেন্টস অবশ্যই জানতে পারে। বাট এইটা বলবো যে ফার্স্ট এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কার, অর্থাৎ প্রত্যেক প্রকারের একটা করে ছেলে, প্রত্যেক প্রকারের একটা করে মেয়ে, প্রত্যেক প্রকারের একটা করে জিনিস, প্রত্যেক প্রকারের একটা করে প্রাণী, এরা সবাই একা একা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার খোঁজাটা কোনো সমস্যাই হলো না। তাহলে অনলি ওয়ান হি গ্রুপস, অনলি ওয়ান শি গ্রুপস, অনলি ওয়ান থিংস অ্যান্ড অনলি ওয়ান এলিমেন্টস আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু সিবিএসসি আইসিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য বোঝার ক্ষেত্রে কিন্তু বলে দিলাম। তো আমরা কি করব, আমরা কিন্তু এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরে কী করবো, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করবো, এটাও জেনে গেলাম। অ্যামিজ আর জেনে গেলাম। আর কি জানতে হবে, আমাদের ওয়াজ আর ওয়ার জানতে হবে। তো ওয়াজ কোথায় বসে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ, এক্সেপ্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উইজ ওয়ার, এটা বুঝে গেছি। আর হ্যাড তো সবার সাথেই বসে, একদম সেই সর্বঘটে কাঠালি কলার মতো, অর্থাৎ সেই কলাটার জন্ম মৃত্যু বিয়ে সমস্তটারই কলা যেমন লাগে, সেই হ্যাডটাও কিন্তু সকলের সঙ্গে। অর্থাৎ কোথায় কোথায় ব্যবহার করা যায়, এই 6টা জায়গায়, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে কিন্তু সমস্ত জায়গাটায় কিন্তু হ্যাড বসে। এই ব্যাপারটা জানতে হবে। তো এই ব্যবহারগুলো যদি আমি সঠিকভাবে জেনে নিই তাহলে কিন্তু আমাদের এই কনসেপ্টটা বুঝতে কোনো অসুবিধা হবে না। সে টেক্সটের থেকে দিক আর টেক্সটের বাইরে থেকে দিক, যেখান থেকে দিক, যা দিক কিন্তু আমরা সব করতে পারবো যদি আমরা এই বেসটাকে জানি। আর যদি এই বেসটাকে না জানতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যার কিন্তু শেষ থাকবে না। আন্দাজে টিক মারতে হবে, ওই যে প্যাকেটের মধ্যে দেখাতে টিক দ্য কারেক্ট আনসার, আমরা কিন্তু সারা জীবন টিক মেরেই চলে আসবো। তো আমি বলবো যে এই টিক মারার দিন কিন্তু একেবারে শেষ করে দিয়েছি, অর্থাৎ টিক আর মারা যাবে না আন্দাজে। কেন না, আমরা বুঝেই টিক মারবো, আন্দাজে আর টিক মারবো না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি দেয় তাও আমরা সেইভাবেই করবো, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য অপশানটা থাকবে, সেখান থেকে কিন্তু অর্থাৎ সব কটাই কিন্তু মানে এমসিকিউ কোশ্চেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উপরে আসবে। তাই আমি বলবো যে এর উপরে বেস করে আমরা এই বেসটাকে যদি ঠিকঠাক জেনে নিই তাহলে কিন্তু কী হবে না, আমাদের এই অ্যামিজ আর ওয়াজ আর কি এই কটাই আমরা যেহেতু আলোচনা করছি, ফিউচারটা আলোচনা করছি না আজকে, আর অ্যামিজ আর হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এই কটা যদি আমরা শিখে নিই তাহলে কিন্তু কী হবে, আমাদের আর কোনো সমস্যাই হয় না। তাহলে হ্যাভ কোথায় বসে আর হ্যাজ কোথায় বসে এটা একটু জেনে নিই। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হোয়েন দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার
সিঙ্গুলার নাম্বার উই ইউজ হ্যাজ, এক্সেপ্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উই ইউজ হ্যাভ। অর্থাৎ এই 5টা জায়গার মধ্যে একটা জায়গায় কিন্তু আমরা কি ব্যবহার করেছি, একটা জায়গার মধ্যে আমরা হ্যাজ ব্যবহার করেছি, আর বাকি সমস্ত জায়গায় কিন্তু হ্যাভ ব্যবহার করেছি। অর্থাৎ এক্সেপ্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উই ইউজ হ্যাভ। এই হ্যাভ, হ্যাজ, অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার আর হ্যাড, এই কটা ব্যবহার জানলেই কিন্তু পাস্টের, অর্থাৎ যে কটা আমাদের সিলেবাসে রয়েছে, অর্থাৎ পাস্টে প্রেজেন্টের 4টে, পাস্টের 2টো, এই কটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল সম্পূর্ণরূপে। তাই আমি বলবো এটাকে সম্পূর্ণরূপে ক্লিয়ার যদি না করতে পারি, আমরা যদি ঠিকঠাক না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যার শেষ থাকবে না। তাই আমরা কনসেপ্টটাকে সুন্দরভাবে বুঝে নেবো, এই কনসেপ্টটাকে সুন্দরভাবে বুঝে নিলেই আর কোনো সমস্যা আসবে না। তাই আমি বলবো তোমরা সবাই কনসেপ্টটা জানো, বাট এই অনেক জায়গায় কিন্তু সেই কনসেপ্টটা একটু ভুলভ্রান্তি এসে যায়। সেই ভুলভ্রান্তি দূর করার জন্য কিন্তু আজকের এই ভিডিও, আর এই বড় ভিডিওর মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে যে, আর প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তোমরা বুঝে যাবে যে এই টেন্স সম্পর্কে যদি সঠিকভাবে না জানা যায়, তাহলে কিন্তু আমরা নম্বরটা পাবোই না, এটা কিন্তু 100% ধরে নিতে পারো। তাই 100% নম্বর পেতে গেলে, অর্থাৎ 95 এবার মার্কস অ্যাচিভ করতে গেলে কিন্তু আমাদের এটা করতে হবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। তাই দ্য লার্নিং চ্যানেলের সাথে যুক্ত থাকলে কিন্তু তোমরা এই 8 থেকে শুরু করে একদম 12 পর্যন্ত সব ক্লাসেরই কিন্তু ইংলিশ গ্রামারটা আছে, এবং অন্যান্য মাধ্যমিকে কিন্তু অনেকটা সাবজেক্ট এখানে কিন্তু শেয়ার করা হয়। আর প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা দেখো, আর দাদা দিদিদের কাছে জিজ্ঞাসা করো যে এই চ্যানেল থেকে যে এখান থেকে কিছু কোশ্চেন আসে কি না। যদি আসে তাহলে অবশ্যই দেখো, আর যদি বলে যে জানি না, তাহলে চ্যানেলে চলে যাও, দেখেই বুঝতে পারবে যে এখান থেকে কী কী কোশ্চেন এসেছে, তাহলেই বুঝে যাবে। তাহলে দেখো, আমার কথা ছিল যে একটা দিয়ে আমি কি করব, এটা থেকে এটাকে কি করব, এখানে কিন্তু 4টে 5টা করে ফেলতে পারবো। দেখো, একটা দিয়ে আমি এখানে 2 নম্বর করছি, 2 নম্বর করছি। দেখো আই ইটাইস, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে এটাকে আমরা কন্টিনিউয়াস করতে হবে। একটা এখানে কিন্তু ক্রিয়ার সংখ্যা দেখো একটা ভার্ব, হ্যাঁ, একটা ক্রিয়ার সংখ্যা বা ভার্বের সংখ্যা একটি। তাহলে এখানে কি করব, দেখো এখান থেকে এটাকেই কন্টিনিউয়াস করে দেবো। তাহলে আই অ্যাম ইটিং রাইস। দেখো এই একটা থেকে, এই আই ইট রাইস থেকে কী হলো, আই অ্যাম ইটিং রাইস। তাহলে কী করেছি, এখানে ক্রিয়ার সংখ্যা দেখো 2টো, এখানে অ্যাম বসিয়েছি আর এখানে ইট, এখানে ক্রিয়ার সংখ্যা কিন্তু 2টো হয়ে গেছে, এটা কন্টিনিউয়াস হয়ে গেছে। আর কন্টিনিউয়াসের রুলসটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী অ্যাম ইজ আর তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স করে দিলেই কিন্তু আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে গেছি। ঠিক, এবার দেখো এইটা থেকেই আমরা 3 নম্বরে চলে যাব। দেখো আমরা ভাত খেয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন রাইস। দেখো আই ইট রাইস থেকে আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ এখানে কী করে রোলসটা কি, এখানে দেখো হ্যাভ ইটেন, এখানে কিন্তু 2টো ক্রিয়ার সংখ্যা 2টো রয়েছে, কিন্তু এখানে কি প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী হ্যাভ অ্যান্ড হ্যাজ, আর তারপরে থার্ড ফর্ম অফ দি ভার্ব, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স করে দিলেই কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। এবার এই প্রেজেন্ট পারফেক্ট থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাব। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে গেলেই কিন্তু আমাদের 1টা থেকে 4টে কিন্তু করা হয়ে যাবে। এই কনসেপ্টটা যদি এইভাবে সঠিকভাবে বুঝে নাও, তাহলে আমার মনে হয় না যে তোমাদের আর কোনো সমস্যা আসবে। আর সমস্যা যদি এসেও যায়, তাহলে কিন্তু আমাদের সেই সমস্যাটার সমাধান করার মতন কিন্তু পরিস্থিতি আমরা রাখি, বা আমরা সমাধানটা করে নিতে পারবো। তাহলে এই সমস্যাটা দূর করতে গেলে কি করতে হবে, আমাদের কিন্তু এটা জানতেই হবে। এবার আসবো আমরা কি করব না, 4 নম্বর পার্টে করব, 4 নম্বর পার্টে করব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তাহলে আই হ্যাভ বিন ইটিং, একটা পিরিয়ড অফ টাইম মেনশন করতে হবে, ইটিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং। দেখো কি হলো, আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে আসলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আসলাম প্রেজেন্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট থেকে আসলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে ক্রিয়ার সংখ্যা দেখো কটা, 3টি। দেখো হ্যাভ, বিন আর ইট। এখানে ক্রিয়ার সংখ্যা 3টি, প্রথমে সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্ট বা কর্তা অনুযায়ী কিন্তু হ্যাভ হ্যাজ বসিয়েছি, আর কি করেছি, আর এখানে একটা কি করেছি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, যোগ করে কি করেছি, একটা পিরিয়ড অফ টাইম মেনশন করে দিয়েছি আমি আমার নিজের মতো করে। তাহলে আমি যদি এইরকম করে কনসেপ্টটাকে সঠিকভাবে বুঝে নিতে পারি, আমরা ভাত খাচ্ছি কখন থেকে, আমরা সকাল থেকে ভাত খাচ্ছি। তাহলে আমরা নয়, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আমি সকাল থেকে ভাত খাচ্ছি। তাহলে আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আর আমি সকাল থেকে ভাত খাচ্ছি। তাহলে দেখো এইটা 3টে, একটা থেকে 4টে হয়ে গেল। এবার যদি আমরা এটাকে পাস্ট করে দিই, তাহলে কি হবে, তাহলে এখানে কি করতে হবে, আমাদের পাস্ট করে দিতে পারবে এখানটায়। এখান থেকে যদি আমরা
4 5 করে দিই, তাহলে আমি ভাত খেয়েছি। হ্যাঁ, তাহলে কি করবে, আমি ভাত খেয়েছি, আই এট রাইস, আই ইট থেকে এট রাইস, এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। তাহলে এবারে এই পাস্ট ইনডিফিনিট থেকে এখানে ক্রিয়ার সংখ্যা কিন্তু একটি, এবার পাস্ট ইনডিফিনিট থেকে কি করবো আমরা, পাস্ট কন্টিনিউয়াস করে দেবো। তাহলে আমাদের এই পর্যন্তই কিন্তু আমাদের লাগবে, আর ফিউচারটা আজকে আমরা শেয়ার করবো না, আজকে শেয়ার করলে আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, আর দেখতে অসুবিধা হবে, আর ধৈর্যটাও হারিয়ে যাবে। তাই একটা থেকে কি সুন্দরভাবে আমরা পাঁচটা করে ফেলবো। দেখো, তাহলে 5 নম্বর 6 নম্বর করবো। তাহলে দেখো, আই ওয়াজ, হ্যাঁ, তাহলে আই ইটিং রাইস, দেখো ইটিং রাইস। দেখো, এটা কিন্তু আমাদের একটা থেকে কী হলে ক্রিয়ার সংখ্যা দুটো হয়ে গেল। তাহলে দেখো, একটা থেকে কিভাবে আমরা পরপর কিন্তু 5টায় চলে আসলাম। তাহলে 5টা করাটা কোনো ব্যাপারই নয়। তাই আমি বলবো যে এখানে যেভাবেই আসুক, টেক্সটের থেকেই আসুক আর টেক্সটের বাইরে থেকেই আসুক, মেবি টেক্সটের ভেতর থেকেই আসবে, বাট যদি কোনো কারণে আসে তাহলে কী হবে, তাহলেও পারবো। আর যদি বইয়ের থেকে তো আমরা মুখস্থ করব, কিন্তু মুখস্থটা কিন্তু সেটা সীমিত সময়ের জন্য, জাস্ট এই পরীক্ষার হলের জন্য, কিন্তু তারপরে আমরা সেই ভুলেই যাব। তাই আমরা কি করব, আমরা এটা করতে চাইছি যে আমরা কনসেপ্টটাকে যদি সঠিকভাবে জেনে নিতে পারি, তাহলে কিন্তু কি হবে না, আর কোনো সমস্যাই হবে না। তো এখান থেকে আমরা আরও দুটো জিনিস করে নিতে পারবো, যে আরও এখান থেকে আলাদাভাবে আরেকটা করতে পারবো। হ্যাভ হ্যাজের ব্যবহারটা আমরা দেখাইনি, তাহলে হ্যাভ হ্যাজ আর হ্যাডের ব্যবহার, এই তিনটে ব্যবহারটা দেখিয়ে দিলে তোমাদের কিন্তু এদিককার কনসেপ্টটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর কিছু ব্যতিক্রম থাকবে, অবশ্যই থাকবে, অর্থাৎ সব কিছুরই কিছু ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমটাও কিন্তু শেয়ার করবো পরের ভিডিওতে। আরও কিছুটা বাকি থাকলো, তারপরে ভিডিওতে কিন্তু আমরা এই বাকিটা শেয়ার করবো। তো এবার আমরা করব যে আমার একটা কলম আছে, তাহলে কি লিখব, আমার একটা কলম আছে যদি লিখি, তাহলে কি হবে, আমরা লিখব, হ্যাঁ, আই হ্যাভ এ পেন। দেখো, এখানে ক্রিয়ার সংখ্যা কিন্তু একটা, এখানে কিন্তু কলম আছে, তাহলে আমার আছে। তাহলে আমরা জানি যে এখানে হ্যাভ আর হ্যাজের ব্যবহারটা যদি আমরা সঠিকভাবে জেনে নিই, তাহলে কিন্তু কোনো সমস্যাই আসবে না। তো হ্যাভ হ্যাজের ব্যবহারটা জানি, তাহলে হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে, তাহলে হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্সেপ্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই ইউজ হ্যাভ। তাহলে বাকি 5টা জায়গায়, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারে আমরা হ্যাভ ব্যবহার করবো অনলি ওয়ান, একটা জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই আমরা হ্যাজ ব্যবহার করব। তাহলে আমরা চোখ বন্ধ করে হ্যাভ ব্যবহার করে ফেলেছি। এবার দেখো, আমার একটা কলম, আমার বাবার একটা কলম আছে, তাহলে মাই ফাদার হ্যাজ এ পেন। দেখো, এখানে কিন্তু ক্রিয়ার সংখ্যা কিন্তু একটু, তাহলে মাই ফাদার, হ্যাঁ, মাই ফাদার হ্যাজ এ পেন, মাই ফাদারকে আমার বাবা, তাহলে আমার বাবাটা কে যদি জিজ্ঞেস করি আমার বাবাটা কে, তাহলে আমার বাবার নাম রামদাস বা শ্যামদাস যদি একটা বলে দিলাম, কিন্তু আমি সেটা জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি যে আমার বাবাটা কি, গ্রামাটিক্যালের ভাষায় কি, গ্রামারের ভাষায় আমার বাবা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কী করেছি, মাই ফাদার হ্যাজ এ পেন করে দিয়েছি। তাহলে আমাদের এটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আর এবার হচ্ছে হ্যাড। দেখো, এই হ্যাডের ব্যাপারটা আমরা এখানেই করে দিতে পারি, নাহলে এখানে করে দিই। হ্যাঁ, দেখো 7 8, দেখো 9, দেখো 6 5 6 7 8 9। তা দেখো, তাহলে আমার একটা কলম ছিল, আই হ্যাড এ পেন, তাহলে হ্যাড ব্যবহার করলাম। যদি 10 নম্বরটা দিই, তাদের একটা কলম ছিল, দে হ্যাড এ পেন। তাহলে এরকম যদি তো এবার দেখো, তোমার একটা কলম ছিল, ইউ হ্যাড এ পেন, অর্থাৎ সমস্ত জায়গায় দেখো, সমস্ত জায়গায়, এখানে মুখস্থ করার কিছু নেই, একদম সেই সর্বঘটে কাঁঠালে কলার মতন হ্যাড কিন্তু সমস্ত জায়গায়, অর্থাৎ কারো কিছু জিনিস ছিল বোঝালেই হ্যাড ব্যবহার হয়। এটা কিন্তু সকলের জানা দরকার। এইগুলো যদি আমরা জেনে রাখি, তাহলে আমাদের টেস্টের মধ্যে থেকে যে টেন্সই আসুক না কেন, সেই টেস্টগুলো কিন্তু আমরা সঠিকভাবে উত্তর দিতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা আন্দাজে টিক মেরে দিয়ে চলে আসবো। কিন্তু আমি বলবো যে আন্দাজে টিক মারার দিন কিন্তু শেষ, আর আন্দাজে টিক মারা যাবে না তো
যাবেই না। তাই আজকের এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু এইটুকু নিও যে তোমরা সবাই জানো টেন্স, বাট এইটুকু কিন্তু মাথায় রেখো যে একটা টেন্স থেকে আমরা খুব সহজে পরপর কিন্তু উঠতে থাকবো, কিন্তু এর বাইরেও কিন্তু ফিউচারটা করা যেতে পারে। এই পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখাবো যে এই একটা থেকে আরও ফিউচারের পার্ট কিন্তু আর কি এখানে আমি লিখে রেখেছিলাম যে কি না কিছু মোডালস, এই মোডালসের থেকে আর কিছু অক্সিলারিজ থেকে কিন্তু আমি শেয়ার করবো, আর এই ফিউচারটাকে শেয়ার করবো। এই ফিউচারটাকে শেয়ার করলেই কিন্তু আমাদের কনসেপ্টটা টোটালটাই ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় না যে আমরা বই থেকে যেগুলো আসবে, অনেক সাজেশন স্কুল থেকে বলে দেবে এইগুলো থেকে আসবে, হ্যাঁ আসুক, অবশ্যই আসুক, আমি বলবো যে ওইগুলো তো অবশ্যই নাম্বার নিয়ে নেবে, কিন্তু নাম্বার নেওয়ার সাথে সাথে আমি বলবো যে কনসেপ্টটা সঠিকভাবে ক্লিয়ার করে রাখো, যেটা নাকি তোমাদের কিন্তু 12-এও লাগবে, অর্থাৎ 12 ক্লাসে উঠেও কিন্তু এটা লাগবে। তাহলে কিন্তু একটা সেন্টেন্স গঠন করতে গেলে টেন্স কিন্তু দরকার, তাই টেন্স সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল এখন থেকেই হতে হবে। যারা জানো তারা তো ভালো, যারা জানো না তারা ভালো করে জেনে নাও, আর যারা জানো তারা আর একটু বেশি করে পড়ো, আর আমাদের একটু ভিডিওগুলো দেখো। আমরা অনেক বেশি কিছু বলছি না, সামান্য কিছু বলছি, হয়তো বা তোমরা জানো, কিন্তু জানার সত্ত্বেও আমি বলবো আরেকবার কিন্তু এটাকে রিভাইজ করে নাও। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।